অপ্সরার মাসিক আয় কত? কোনো মতো ডাল ভাত খেয়ে চলার মতো। একটা মানুষকে খুব ভালোবাসতাম এবং ভুল মানুষকে ভালোবাসতাম, সেই মানুষটাকে আমার ভালোবাসা ঠিক হয়নি। আচ্ছা, অপ্সরা কি জায়েদ খানের প্রতি ক্রাশ খাইছে? ইস, না, জীবনেও না। ছেলের এতই অভাব। দর্শক সবাইকে দৈনিক নিরপেক্ষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিবারের ন্যায় এবারও আমরা উপস্থিত হয়েছি আজকের একজন বিশেষ অতিথিকে নিয়ে। আমাদের সাথে আছেন বাংলাদেশ টিভি অভিনয়ে যিনি ইতিমধ্যে অনেক সাড়া ফেলেছেন, অপ্সরা। আমরা আপু কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই দৈনিক নিরপেক্ষ স্টুডিও আপনাকে স্বাগত। আপনাদেরকেও স্বাগতম আমাকে ইনভাইটেশন করার জন্য। আজকে আমরা অনেক কথা বলবো, আড্ডা দিব, তার এই মিডিয়াতে আসা কাজ নিয়ে কথা বলবো। দর্শক আপনারা যারা দৈনিক নিরপেক্ষ সাথে আছেন, দেখছেন, সবাই অবশ্যই নিরপেক্ষর সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অপসরার কাছে প্রথমেই জানতে চাই যে সকাল কিভাবে হয়? তো অ্যালার্মের ঘড়িতে, কারণ আমার মান্থলি 25 ডেজে আমার শুটিং থাকে। সো প্রত্যেক দিন ভোর 6টা বাজে ওঠা, রেডি হওয়া, শুটিংয়ের জন্য তড়িঘড়ি করে বের হওয়া, এইভাবে আমার প্রত্যেকটা সকাল কাটে। এমনি যখন শুটিং থাকে তখন তো খুব সকালেই ওঠা হয়, আর শুটিং না থাকলে সেই দিনটা কিভাবে আপনি কাটান? মান্থলি 5 ডেজ আমি আমার জন্য পার্সোনালি রেখে দিই। এই 5 ডেজ আমি 1টা 2টো পর্যন্ত সমস্ত ঘুমেই। ওই 5টা দিন আমি আমার জন্য শুধু ঘুমের জন্য রেখে দিই, শুটিং ছাড়া। আচ্ছা, এই মিডিয়াতে আসা কিভাবে, কার হাত ধরে, কাকে অনুসরণ করে? আচ্ছা, এটা কারো হাত ধরে আসা না, আমার স্বপ্ন থেকে এখানে আসা। আমি যখন ছোটোবেলা পড়ালেখা করতাম, যখন আমি ক্লাস 10-এ ছিলাম, তখন আমি শাবনূর আপুর খুব ছবি দেখতাম। তো শাবনূর আপুর অভিনয় দেখে আমার মূলত এখানে আসা। তারপর আমার বাবা মা আমাকে যখন 10-এই ছিলাম, নিত্যরং একাডেমিতে আমাকে ওখানে অ্যাডমিট নেয়। অলিভ ইসলামের কাছে আমি দীর্ঘ 5 ইয়ার্স নাচ শিখি। তারপর বুলবুল টুম্পা আপুর গ্রুমিং স্কুলে আমি 3 মাস কোর্স করা হয়। দেন রোজমেরি প্রোডাকশনের হাউজের যে অনার, উনি হলো আমার খালু লাগে সম্পর্কে, আমার খালার হাজব্যান্ড। তো ফার্স্ট ওনার কাজ দিয়ে আমার অভিনয় স্টার্টিং। ওনার সিঙ্গেল নাটক কিডন্যাপ মূলত ফার্স্ট বিটিভিতে অন ইয়ার হয়। বিটিভির ফার্স্ট নাটক কিডন্যাপ, দেন ওনারই চ্যানেলে আরেকটা গান, তারপর তার রেফারেন্সে আমি আরেকটা নাটক করি 21 টিভির। 21 টিভির মেঘনা ইলেকট্রনিকের আমার ফার্স্ট মান্থেই আমার একটা ধারাবাহিক হয় নাটাই ঘুরি, যেটা আমার শিপন মিত্রা ছিল, কোয়ার্টিস ছিল। তো আমার লাইফের ফার্স্ট মান্থ এবং আমার ফার্স্ট কাজই হলো ধারাবাহিক দিয়ে আমার স্টার্টিং। এখান থেকে আমার ক্যারিয়ারের শুরু, এখান থেকে আমার যাত্রাপথ এই পর্যন্ত আসা, এতটুকু। ধারাবাহিকের কথা বললেন, এখন বর্তমান সময়ে যারা আপনার সাথে সাথে যারা অভিনয় করছে, অনেকেই কিন্তু ধারাবাহিক নাটক বেশি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তারা সিঙ্গেল নাটক করে। এটা আসলে কেন, আপনি কি মনে করেন? যারা করতে চাচ্ছে না তাদের ম্যাটারটা হলো, তারা অনেকেই মুখ্য অভিনয় শিল্পীর কাজ করতে চায়। আর ধারাবাহিকে তো অনেকগুলো ক্যারেক্টার থাকে, ওখানে তো সবাইকে লিড কাস্টিং দেওয়া সম্ভব না। তো ওখানে একজনের লিড কাস্টিং আর আদার্স যে ক্যারেক্টারগুলো মামি, খালা, বান্ধবী, এসব অনেক ধরনের ক্যারেক্টার থাকে। তো অনেকে সেই ধরনের ক্যারেক্টার স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো সিঙ্গেল নাটকের দিকে কেন ঝুঁকতেছে, এটার মেইন রিজনটা হলো কিছু কিছু নিউ আর্টিস্ট যারা নিউ মুখ, তারা চাচ্ছে যে আমি সিঙ্গেল নাটকে আমি লিড কাস্টিং, আমি মেইন নায়িকা দিয়ে আমি আমার অভিষেক হবে। দ্যাটস ওয়াই তারা সবাই সিঙ্গেল নাটকের দিকে ঝুঁকতেছে আর ধারাবাহিকের দিকে কম। বাট আমার মতে ধারাবাহিকটা এমন একটা প্রেক্ষাপট যেখানে নিজেকে তুলে ধরার, অভিনয় শেখার মানে বড় একটা মাধ্যম। বিকজ এখানে অনেক বড় বড় আর্টিস্ট, অনেক বড় বড় গুণী শিল্পীরা এখানে কাজ করে, তাদের সাথে একই স্ক্রিন শেয়ার করা, তাদের কাছ থেকে কাজ শেখা বিষয়টা খুবই ডিফিকাল্ট। এবং আমার মতে একটা অভিনয় শিল্পীর অভিনয় শেখার সবথেকে বড় প্ল্যাটফর্ম এটা। এই আপনার কথার সাথে আমিও একমত। অনেকে দেখছি যে যারা কাজ শেখার আগ্রহ করে তারা অবশ্য ধারাবাহিকে কাজ করতে চায়, কারণ হচ্ছে যে ধারাবাহিকে অনেক গুণী গুণী আর্টিস্ট থাকে, অনেক আর্টিস্ট থাকে। আর সিঙ্গেল নাটকগুলো হচ্ছে শুধু হিরো হিরোইনকে বেস করে কাজ করে। তো সেক্ষেত্রে ক্যারেক্টার আর্টিস্ট যারা, তাদেরকে কি আমরা হারিয়ে ফেলছি কিনা? আপনি ফার্স্ট জব, যদি আপনার ভিতর যোগ্যতা থাকে, আপনি আজকে ক্যারেক্টার আর্টিস্ট করতেছেন, আপনি 6 মাস পর ডেফিনেটলি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন। যেমন মোশাররফ করিম ভাই বলেন, অনেক গুণী একজন অভিনয় শিল্পী। তো উনি তো শুরুতে ক্যারেক্টার আর্টিস্ট দিয়ে স্টার্টিং করেছে।
আমাদের অপু বিশ্বাস আপু যে, আমাদের শাবনূর আপুর ফার্স্ট ছবি যেটা ছিল, শাবনূর আপুর ফার্স্ট ছবি না, অপু আপুর ফার্স্ট ছবি কালবেলা না সকালবেলা, এটা হুম হুম শাবনূর আপুর বান্ধবীর ক্যারেক্টার হুম করেছে। তো হুম। আজকে অপু বিশ্বাস দিদিকে সবাই চেনে, তাই না? তো তার ভিতর যোগ্যতা ছিল, সে নিজেকে প্রমাণ করেছে। তো আপনার ভিতর যদি যোগ্যতা থাকে, আপনি আজকে ক্যারেক্টার আর্টিস্ট, 6 মাস পর আপনি বাংলাদেশের সুপারস্টার। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই নাটক মিডিয়াতে একটা অনেকেই মানে এরকম কথা বলে, নাটকের বাইরের লোকও বলে, মিডিয়ার বাইরের লোকও বলে, আবার নাটকের লোকও বলে, এই মিডিয়াতে কাজ করতে হলে অনেকটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার থাকে। এটাকে আপনি কিভাবে দেখেন? গিভ অ্যান্ড টেকের ম্যাটারটা তো সব ক্ষেত্রেই আছে। আপনি একটা জায়গায় চাকরিতে যাবেন, সেখানে আপনাকে বস অফার করবে না, হ্যাঁ তুমি যদি আমার গিভ অ্যান্ড টেকে বা আমার অফারে রাজি হও, আমি তোমাকে অনেক বড় পোস্ট দিব, বা তোমার চাকরিটা আমি তোমাকে কনফার্ম করব। গার্মেন্টস সেক্টরে বলেন, আদার্স, আমি মনে করি গিভ অ্যান্ড টেক ম্যাটারটা বাংলাদেশের প্রেক্ষাপটে সব সিচুয়েশনে প্রত্যেকটা জায়গাতেই আছে। হচ্ছে মিডিয়ার জায়গাটা বেশি ফ্ল্যাশ হয়, বিকজ সবার আগ্রহ থাকে এখানে। হ্যাঁ, মিডিয়া জায়গাটা খুব খারাপ, এটার বাইরে যতটা ঝলমলে, ভিতরটা ততই খারাপ, এই বিষয়টা সব জায়গাতেই। বাট কিছু কিছু নোংরা মানুষ এসে বিষয়টাকে অনেক বেশি পাবলিসিটি করে ফেলছে, দ্যাটস ওয়াই আমাদের মিডিয়ার কালচারটা তো সবার চোখে লোয়ার লেভেলে নেমে গেছে। আমরা একটু একটু জানতে চাই যে আপনি যখন মিডিয়াতে এসেছেন, এই জায়গাটা কি আপনার ফেস করতে হয়েছে কিনা? ফেস একদমই করতে হয়নি এটা বললে ভুল হবে, তাহলে মনে করবে সবাই এটা মেকি, এটা আমি ফেক বলতেছি। ফেস তো অবশ্যই আমাকে দুই একজন আম, এটা অফার করবে, স্বাভাবিক, আমি মেয়ে মানুষ, তারা প্রডিউসার ডিরেক্টর। একটা মানুষ বিনা স্বার্থে আমাকে কেন লগ্নি করবে? বিকজ হোয়াই, কেন লাখ লাখ টাকা আমার পিছে কেন ইনভেস্ট করবে? বাট শুরুর দিকে আমার মাথার উপর একটা হাত ছিল। আমার খালুর যেহেতু নিজস্ব প্রোডাকশন হাউস, নিজস্ব ইউটিউব চ্যানেল, তার একটা স্বাভাবিক একটা লিঙ্ক আপ ছিল বিভিন্ন চ্যানেলের সাথে। তো শুরুটা যেহেতু উনি আমার মাথার উপর একটা ছাদের মতো ছিল, আমাকে 3-4টা কাজ সে দিয়েছে। আবার তারই পরিচিত, তার রেফারেন্সে আমি একটা মেঘনা ইলেকট্রনিক নামে একটা ব্র্যান্ডের সাথে, একটা কোম্পানির সাথে, তার 21 টিভির একটা কন্টিনিউ চাং ছিল, সেই চাঙে একটা ধারাবাহিক একটা নাটক আমার কন্টিনিউ দেখবেন, আমার একটা ধারাবাহিক, আমি সেটা লিড কাস্টিং, আমার উইকলি 5 ডেজ আমার পর্ব যাচ্ছে। তো স্বাভাবিক আমার পর্বগুলো আরও 5টা ডিরেক্টরের চোখে পড়েছে, আমার কাজ তাদের ভালো লেগেছে দেখে আমি অন্য 3টা জায়গা থেকে কাজের অফার পেয়েছি। এভাবেই আমি যতটুকু আসার এসেছে। যদি আমি গিভ অ্যান্ড টেকে রাজি হতাম বা করতাম, হয়তো ইনশাল্লাহ আমার কাজের পরিমাণ বা হয়তো বড় লেভেলের অনেক কাজ করতে পারতাম। হয়তো আমি আমার যোগ্যতা অনুযায়ী ধীরে ধীরে কাজ করছি, ইনশাল্লাহ আমার যোগ্যতা অনুযায়ী আমি একটা দিন আমার লক্ষ্যে পৌঁছাবো। আচ্ছা, অনেকেই তো কয়েকদিন আগে আমি আর এক মডেলের ইন্টারভিউ নিয়েছিলাম, সে বলছে না ভাইয়া আসলে গিভ অ্যান্ড টেক নাই, এগুলো চলেই না, এগুলো যারা বলে ভোকাস মিথ্যা কথা বলে, আসলে সত্য? হু, সে আই ডোন্ট নো, বাট সে যেটা বলেছে একদমই মেকি, একদমই ফেক। গিভ অ্যান্ড টেক বিষয়টা নেই একদম, এটা একদম ভুল কথা। গিভ অ্যান্ড টেক মাস্ট বি আছে, বাট এটা আপনার উপর ডিপেন্ড করে, আর ইউ ডু ইট আর ইউ ডোন্ট ডু ইট। আচ্ছা, নাটকের মডেল অভিনেত্রীরা এখন বর্তমান সময় দেখছি যে শুধু দুবাই যায়, বিদেশ ভ্রমণ করে, আইফোন কেনে, আইফোন পায়। এইটা যেমন অনেকে এটা পজিটিভ সাইডও আছে, আবার কেউ কেউ এটাকে নিয়ে অনেক কন্টেন্টও বানাচ্ছে। শুনতেছি যে নায়িকারা শুধু দুবাই যায়, নায়িকারা শুধু সপ্তাহে সপ্তাহে বিদেশ ভ্রমণ যায়। আসলে কি নায়িকা হলে কি বিদেশে ভ্রমণ করা সহজ হয়? আমি নাম মেনশন করতে চাই না, তারপরে কিছু কিছু নায়িকারা আছে হয়তো দুটো বা 3টা সিনেমা করেছে, তাও আজ থেকে 7 থেকে 8 বছর আগে। হ্যাঁ, আমি বোধহয় কাকে মিন করছি আপনারা সবাই জানেন। তো সে বলে যে তার পিছে শেখেরা ঘুরে, হুম, সে কি বাঘের দুধ দিয়ে চা খায়। তো সে তার মতো পাগলের মতো কথা বলে, এটা তার পার্সোনাল ম্যাটার। বাট সে দুবাই কি কারণে যায়, তার বিজনেসটা কি? কোনো সাংবাদিক আজ পর্যন্ত কোশ্চেন করছে? হ্যাঁ, তার বিজনেস আছে, তার বিজনেস থেকে সে কত টাকা পায়? আমার তো নিজের বিজনেস, আমি জান্নাত মেকওভার বিউটি সেলুন আমার খিলগাঁও চৌরাস্তা অবস্থিত, আপনারা জানেন। 2600 স্কোয়ার ফিটে, সেখানে আমার আন্ডারে 26 জন কর্মচারী জব করে, সব মেয়ে, অনলি ফর লেডিস। দেন আমার নিজের কাপড়ের শোরুম তালতলা মার্কেটে। তো আমি সিঙ্গাপুর যাই, মালয়েশিয়া যাই, দুবাই যাই, আমার ফেসবুক পেজে বা আমার পার্সোনাল প্রোফাইলে আপনারা দেখবেন। তো সেখানে আমি গিয়ে সর্বোচ্চ 1 উইকস আমি স্টে করি, বিকজ আমার তো এত লট অফ মানি নেই। আমি যাই আমার কাপড়ের কিছু ওয়েস্টার্ন ড্রেস ওখানে কালেক্ট করতে, বা আমি যাই আমার স্যালুনের কিছু মেডিসিন কালেক্ট করতে ওখান থেকে। তো আমি ঘোরাটাও হলো আমার ওখান থেকে, আমার ব্যবসা পারপাসে আমি আমার জিনিসগুলো কালেক্ট করা হলো। বাট আমি মানুষের মতো তো গর্ব করে বলি না আমি 1 মাস 2 মাস আমি ওখানে স্থানীয়। এখন অন্য নায়িকাদের বিষয়টা আমি বলবো না,
আমরা তো সবাই মানুষ, মোটামুটি সবারই আমাদের অভিজ্ঞ আছে, কে কোন কারণে যে আমরা সবাই বুঝতে পারি। আচ্ছা, আপনি বলেন আপনার প্রতিষ্ঠানের সবই হচ্ছে নারী, হুম। এটা কি পুরুষদের সাথে বৈষম্য হলো না? না, বৈষম্য হলো না, বিকজ আমার যে স্যালুনটা জান্নাত মেকওভার বিউটি স্যালুন অনলি ফর লেডিস, এটা আমি শুধুমাত্র মহিলাদের জন্যই ওপেন করেছি। এবং ছেলেদের সেশন বা সেক্টর আমি আলাদা খুলবো, ছেলেদের জন্য আমি সেলুন খুলবো, এটা আমার নেক্সট প্ল্যানিং। আপাতত এটা দিয়ে আমি আরো কিছু শাখা খুলবো আর কি, বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আচ্ছা, আর একটু বলতে চাই যে মিডিয়াতে যারা কাজ করে, বিশেষ করে সুন্দরী সুন্দরী নায়িকাদের সবার নাকি আসলে সুগার ডেডি থাকে, আসলে সত্য? হতে পারে, হ্যাঁ? এই বিষয়ে আমার আইডিয়া নেই, হতে পারে। না, হতে পারে বলতে যে আমি কিন্তু নায়িকা না, মডেলও না। ইদানিং সময় দেখতেছি যে আসলে কাজের ক্ষেত্রে একজন নায়িকা তাকে চেনে না, জানে বাট না, সে সে দুই আগে তিনটা আইফোন নিয়ে সিনেমাও করে নাই। ঘুরতেছে। হ্যাঁ, আমি তো বলতেছিলাম যে সে ওরকম মাহামরি কোনো কাজও করে নাই, কিন্তু সে আইফোন একদম আপডেট ভার্সন নিয়ে ঘুরতেছে, গাড়ি নিয়ে ঘুরতেছে। ফ্ল্যাটের মালিক। হ্যাঁ, আবার ফ্ল্যাট, হ্যাঁ, এই যে নিকি সবই অপশনাল সবই জানে। তো আমি বলতেছি যে তার আসলে এগুলো কিভাবে সম্ভব? তাদের কাছে কোনো জাদুর কাঠি আছে? আপনার কোশ্চেনের ভিতরে কিন্তু আপনি অ্যান্সারটা রেখে দিয়েছেন। না, কিভাবে সম্ভব? সুগার ড্যাডি, সুগার ডেডি? যাদের সুগার ড্যাডি আছে তাদের ক্ষেত্রে তো সম্ভব, তাই না? আচ্ছা, এই যে এই সপ্তাহে সপ্তাহে কক্সবাজার যায় নায়িকারা, এটা কেন যায়? এটাও ওই একটা জায়গায় অ্যান্সার রয়েছে, সুগার ড্যাডি। আপনাকে যদি বলা হয়, অফার দেওয়া হয় যে আসলে আপনি নাটকের অভিনেত্রী, সিনেমা অফার পেলেন, জায়েদ খান নায়ক, করবেন? না, কেন করবেন না? আমি মনে করি না নায়ক হিসেবে তার ভিতরে কোনো কোয়ালিফিকেশন রয়েছে। সে তো এখন ডিগবাজি দিলেও ভাইরাল। হিরো আলমও ভাইরাল তো। না, জায়েদ খানের তো একটা, সে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা, এডুকেশনাল কোয়ালিফিকেশন হয়তো তার সে ভিতরে রয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, বারবার 3বার নির্বাচিত। দিস অন ফার্স্ট, নট প্রেজেন্ট। না, প্রেজেন্ট না, সে ছিল। তার ছিল। ভিতরে কোয়ালিটি না থাকলে তো নায়ক নায়িকারা, বাংলাদেশের হ্যাঁ, সুপার হিরোরা তাকে রাজনীতির বক্তব্য। দিকে ভালো করতে পারতো, বা সে পড়ালেখার দিক দিয়ে কোনো ভালো একটা জব নিতে পারতো, বাট হিরো হিসেবে তার কোনো কোয়ালিফিকেশন আছে বলে আমার মনে হয় না। সে তো এটা আমি আমার ব্যক্তিগত মতামত জানালাম, বাকিটা। না, আচ্ছা, সে তাহলে আপনার যদি পছন্দ না হয়, সে রোলেক্স মডেলের ঘড়ি পরে, তার স্যুটের দাম 6 লাখ টাকা, সে এক জায়গায় ফিতা কাটতে গেলে আপনার 2 লাখ টাকা 5 লাখ টাকা নেয়, তাকে হায়ার করে নিয়ে যায় বিভিন্ন দেশে, তাহলে সেটা তার। তো হিরো আলমকেও তো টাকা দিয়ে নিয়ে গেছে এই আরাব খান দুবাইতে, তো হিরো আলম সেলিব্রিটি। প্রিন্স মামুনকেও তো নিয়ে যায়, প্রিন্স মামুন সেলিব্রিটি। আপনি জায়েদ খান আর হিরো আলমকে কি এক পাল্লায় সেম মাপলেন? ক্যাটাগরি, আমার চোখে সেম মানে ক্যাটাগরি। কেন মনে হলো? মনে হলো সে নিজে, মানে তার কয়টা মুভি আছে যে সে সুপারস্টার বা হিট, বা যে লগ্নিকারী তার ফিল্মে ইনভেস্ট করেছে তার টাকাটা সে রিটার্ন পেয়েছে। আমি মনে করি সুপারস্টার তাকে বলে, আমি একজন প্রডিউসার হিসাবে আমি তার ফিল্মে 5 কোটি টাকা ইনভেস্ট করলাম, সরি টু সে, আমি তাকে দিয়ে আমি 8 কোটি টাকা ইনকাম করলাম, বা আমি যেটা ইনভেস্ট করেছি আমি সেটাই রিটার্ন পেলাম। একে বলে সুপারস্টার, বিকজ তার দর্শক রয়েছে, টাকা কেটে তার মুভি দেখার মতো, তাকে ভালোবাসে, মানে পছন্দ টাকা দিয়ে করে, টিকিট কেটে মুভি দেখার মতো? তাকে পছন্দ করে দর্শক রয়েছে, বাট জায়েদ খানের নেই। আচ্ছা, আমার আমরা জানা এই মতে যদি আমরা একটু আসি, তাহলে কেবলমাত্র ঈদকে কেন্দ্র করে, কোনো ফেস্টিভ্যালকে কেন্দ্র করে সিনেমা মুক্তি পেলে কি সে সুপারস্টার হয়? যেমন সাকিব খান ঈদ ছাড়া আসে না, তাহলে ঈদ ছাড়া তো মানুষ এমনিতেই, আমরা তো সিনেমা দেখি না, ঈদে যদি আমরা একটু দর্শক বেশি হয়, হলে ভরপুর হয়, তাহলে কি সে সুপারহিট নায়ক হয়ে গেল? না, সাকিব খানের যে লাস্ট এই যে ঈদের যে বিষয়টা বললেন, সে লাস্ট 3-4 বছর সর্বোচ্চ হলে 5 বছর ধরে ঈদে মুভি রিলিজ দিচ্ছে, বাট এর আগে থেকে কিন্তু সে স্টার। সে কিন্তু একদিনে স্টার হয়নি, সে আজকে দীর্ঘ 25-26 বছর ধরে কাজ করে, আমারও জন্মের আগে থেকে। তার ঈদ ছাড়াও অনেক মুভি রয়েছে যে ব্যবসা সফল, টাকা রিটার্ন আসছে। আর আপনি একটা বিষয় দেখবেন, আমাদের গ্রামগঞ্জে আনাচে কানাচে যেখানে টিভি নেই, খুব খুবই গরিব, খুবই লোয়ার ক্লাস, এমন জায়গাও সাকিব খানকে চিনে, এবং তার ভালোবাসা, পছন্দের মানুষ, তাদের পছন্দের হিরো সাকিব খান। তো তার বিষয়টা অন্যরকম, সে আজকে একদিনে তো এখানে আসেনি। সাকিব খানের কথা যখন আসলাম, জায়েদ খানের কথা যখন আসলাম, হিরো আলমের কথাও আসলাম, সাকিব খান জায়েদ খানকে কি আল জাজিরায় দেখাইছে? এটা আমি বলতে পারবো না। কিন্তু হিরো আলমকে আল জাজিরায়, বিবিসিতে তাকে নিয়ে সংবাদ দেখিয়েছে, তাহলে কে বড় সুপারস্টার, কে হতে পারে?
নো কমেন্টস। মানে এটা কেন? তাদের নিউজের অভাবের জন্য। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আল জাজিরা এবং বিবিসি ওয়ার্ল্ড তাদের নিউজের অভাব বলেই কি হিরো আলমের নিউজ দেখাইছে? হ্যাঁ, ডেফিনেটলি আমার বিরুদ্ধে তারা স্টেপ নিতে পারে, বাট আমি আমার পার্সোনাল মতামত শেয়ার করলাম। আচ্ছা, আপনার যে ব্যবসায়িক অবস্থান, আপনি সেখান থেকে অভিনেত্রীর পাশাপাশি তো আপনি নাটক প্রযোজনাও করতে পারেন। এটা আমার ইচ্ছা অবশ্যই রয়েছে যে আমি ইন ফিউচারে আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল খুলবো এবং আমার নিজস্ব একটা প্রোডাকশন হাউস ওপেনিং করব। আপাতত আমার যেহেতু জান্নাত মেকওভার বিউটি স্যালনে, এটা নিয়ে আমার অনেক প্ল্যান, যে এটার অনেকগুলো সেক্টর, অনেকগুলো শাখা আমি পুরো বাংলাদেশে ওপেন করব। দেন ছেলেদের 2-1টা পার্লার খুলবো, কাপড়ের শোরুমটা আমার আগে ব্যবসা নিয়ে প্ল্যানিং, এগুলো দিয়ে আমি 2-3 বছর একটু ভালো ডেভেলপ করি, দেন আমি মিডিয়া ইনভেস্টের বিষয়ে আসবো। মানে অপসরার মাসিক আয় কত? কোনো মতো ডাল ভাত খেয়ে চলার মতো। মানে সেটা কত হতে পারে? ওই যে ডাল ভাত খাই, এটাই। না, ডাল ভাত তো আমরা সবাই খাই, মাঝে মাঝে গোস্ত খাই, একটা পোলাও খাই, মানুষের কোরমা স্বাভাবিক খাই। চলার জন্য মানে 20-30 হাজার টাকা হলেই, এটাই। আপনি এই যে ড্রেসটা পরে আছেন এটার দাম কত? আমি তো বলতে পারি না, মানুষের মতো চাপা মারতে পারি না। 15-20 হাজার টাকার ড্রেস আঞ্জারা থেকে কিনে, ভাই 2 কোটি টাকা, 2 লাখ টাকা দিয়ে কিনছে, সরি। আমার এটার প্রাইস 11,800 সামথিং। এটা আমি বেনারসি পল্লী থেকে নিয়েছি। আমি একদম অরিজিনাল দামটা বললাম, আমি মানুষের মতো শো করলাম না। আচ্ছা, আপনি যে অর্নামেন্টসটা পরে আছেন এটার দাম কত? উম, এটা কি ডায়মন্ডের? না না, এটা নর্মাল ডায়মন্ড কাটের স্টোন, বাট এটার প্রাইসটা আমি ভুলে গিয়েছি, বিকজ আমি একসাথে অনেকগুলো নেওয়া, আমার লাস্ট ব্রাইডাল শ্যুটের জন্য নেওয়া, তো তখন একসাথে 7-8 সেট একসাথে কিনা, তো আমি এক্সাক্ট এটার ডিফারেন্ট দাম কত এটা আমি ভুলে গিয়েছি। আচ্ছা, অপসরা কি জায়েদ খানের প্রতি ক্রাশ খাইছে? ইস, না, জীবনেও না, ছেলের এতই অভাব। জায়েদ খান কি সুদর্শন কম? আপনাদের চোখে, আমার চোখে না। জায়েদ খানের মধ্যে কি ঘাটতি আছে? রাফনেস, অ্যাটিটিউড, অ্যাট্রাকশন, এগুলো একটা পুরুষত্ব যে বিষয়টা, সেটা তার ভিতর নেই। একটা নারী তো পছন্দ করে অনেক লম্বা, টল ফিগার, উচ্চ লম্বা, হতে পারে। টাকার মালিক, সে প্রতি মাসে মাসে গাড়ি পরিবর্তন করতে পারে, এরকম তো মেয়েরা পছন্দ করে। আমার যা টাকা, আমার যা সামর্থ্য, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার বাবার সম্পত্তি, আমার আমার পার্সোনাল, আমি যতটুকু এতটুকু আমার লাইফে আমি করেছি, আলহামদুলিল্লাহ। আমার বাহিরের কারো টাকার প্রতি কোনো অ্যাট্রাকশন নেই, কোনো লোভ নেই। এবং মানুষ তো আমরা, আমাদের ডিফারেন্ট রুচি, সবার তো রুচি এক না, তাও তো হিরো আলমের ভিডিও দেখতাম না, তাই না? তো হিরো আলমের ভিডিও তো মিলিয়ন মিলিয়ন ভিউ, তো হতেই পারে পছন্দ জায়েদ খানকে, বাট আমার পার্সোনাল পছন্দ না। বাংলাদেশে যদি আপনাকে বলা হয় যে 5 জন নায়িকা আপনার চোখে, আচ্ছা, মানে সবসময় আপনি তাদেরকে পছন্দ করেন, তাদেরকে ফলো করেন, 5 জনের মধ্যে কে কে থাকবে? 1 নম্বরে কে থাকবে? সর্বপ্রথম শাবনুর আপু, আচ্ছা, সেকেন্ড শাবানা আপু, জি, থার্ড অপুদি, আচ্ছা, 5 মৌসুমী আপু, আচ্ছা। এবং 6 হল, আমি তো 5 জনের নাম বলেই দিয়েছি। না, 4 জন না। ও 4 জন, আরেকজন আমি তো এত লম্বা লিস্ট করিনি, সবসময় আমার পছন্দের তালিকা শাবনুর আপুই ছিল। আচ্ছা। 5 নাম্বার বর্তমানে ভালো কাজ করতেছে তিশা আপু। আর 5 জন যদি নায়ক, পছন্দের নায়কের কথা বলি? সাকিব খান, আরফিন শুভ, সিয়াম, এবং আগের জমানার ফেরদৌস ভাইয়া, রিয়াজ ভাইয়া। আচ্ছা, এমনি তো আপনি মাশাআল্লাহ অনেক সুন্দর। প্রেমের প্রস্তাব পান? পাই, বাট সব ভুল মানুষের পাই। মানে ভুল মানুষের কেন? মানে আমার লাইফে কেন আজ মনে হলো? পর্যন্ত যে কয়জন আসছে, যে কয়জন প্রেমের প্রস্তাব দিয়েছে, সব ভুল। তার আগে বিয়ে আছে 1টা 2টা 3টা, ডিভোর্স হয়েছে, এই টাইপের। এখন বর্তমানে অপসরার কি কি কাজ আছে হাতে? এখন আমার বর্তমানে একটা ধারাবাহিক যাচ্ছে 100 পর্বের, সুহাসিনী নাম। এটার ডিরেক্টর হলো মাকড়সা জাল সিনেমার যে ভাইয়া আকাশ আচার্য, আমার ধারাবাহিকটা উনি ডিরেকশন দিচ্ছে। তো ওনার ডিরেকশন বলেন, ওনার কাজের লক্ষ্য বলেন, আমার খুবই ভালো লেগেছে। যেমন আমি যখন কাজ করেছি তার সাথে আমার প্রত্যেকটা সিন সে ধরে ধরে দিয়েছে, আমার কোথায় ভুল, ডায়লগ কোথায় কিভাবে করতে হবে, কিভাবে ডেলিভারি দিতে হবে, উনি খুব সুন্দরভাবে ডিরেকশন দেয়। তো ওনার এই কাজে আমি খুবই স্যাটিসফাই। ওনার সাথে আমি ইন ফিউচার ইনশাল্লাহ আরও অনেক কাজ করব, যদি উনি আমাকে সুযোগ করে দেয়। দেন সিঙ্গেল নাটক করছি, যেমন গতকালকে একটা সিঙ্গেল নাটক করলাম আর কে রানার। নাটকটার নাম হলো ভালোবাসার শেষ পরিণতি। তো এরকম অনেকগুলো সিঙ্গেল আমার হাতে রয়েছে। এবং লাস্ট এই কুরবানি ঈদে আমার একটা আইটেম সং রিলিজ হলো, যেটা নাম হলো, শিরোনাম নাম হলো তুই নাম্বার ছাড়া পোলা।
এটা আমার সাথে কো আর্টিস্ট ছিল ইন্তু রাতেশ, যে এটা ডান্স কোরিওগ্রাফার ছিল মাইকেল বাবু। এই তো এইভাবে কাজ চলছে আলহামদুলিল্লাহ। আমার 11টা সিঙ্গেল নাটক রিলিজ হলো এবার কুরবানি ঈদে, এবং রোজার ঈদে হয়েছে আমার 25টা সিঙ্গেল নাটক। তো আশা করি এভাবে যদি দর্শকরা আমাকে এভাবে সাপোর্ট করে, ভালোবাসে, আমি সামনে আরো অনেক কাজ করব। ইন্দ্র রশিদ অনেক মজার একটা ছেলে, মজার লোক, এবং এই উপস্থাপনা জগতে কিন্তু ও ভবিষ্যতে অনেক উপরে। মাইকেল এবং বাবু সে খুব ভালো প্রেজেন্টার। খুব, সেটাই বলতেছি, খুব ভালো হোস্ট। মাইকেল বাবু আমার প্রায় 20-25 বছরের পুরনো বন্ধু, আমারও যাওয়ার কথা ছিল। আমি একটু বলি যে অনেকেই বলছে এটা আসলে মিউজিক ভিডিও না, এটা সিনেমার গান, আসলে সত্য? বিকজ গানটা এত বিগ বাজেট ছিল, এত বিগ অ্যারেঞ্জমেন্ট ছিল, এবং লুকিং বলেন, কস্টিউম ডিজাইন বলেন, এত সুন্দর হয়েছে যে সবাই দেখে এটা মনে করেছে যে কোনো সিনেমার আইটেম সং। হ্যাঁ, এবং পুরো লুকিংটাই চলে আসছে ইন্ডিয়ার মতো, ইন্ডিয়ার প্ল্যাটফর্ম। অনেকে তো গুলিয়ে ফেলেছে যেটা ইন্ডিয়ার কোনো কাজ কিনা। তো এবং এই কাজটা নিয়ে অনেক ভাইরালও হয়েছে, অনেকে নেগেটিভ পোস্ট করেছে, অনেক পজিটিভ পোস্ট করেছে। তো নেগেটিভ হোক পজিটিভ হোক, আমি সবগুলোই আমার দিক থেকে পজিটিভ নিয়েছি, কারণ আমি এটাই মনে করি নিন্দুকেরা তখনই নিন্দা করে, তখনই হিংসা করে যখন আমি পজিটিভ কিছু করি, ভালো কিছু করি, তখনই তো একটা মানুষ হিংসা করে। তো আমার কাজটা অনেক ভালো হয়েছে, আমি নিজের কথা না, আপনারা হয়তো ইউটিউবে গেলে দেখতে পারবেন ওখানে কমেন্টসগুলো, দর্শকের ভিউ বা কাজের কোয়ালিফিকেশন দেখে আপনারা নিজেরাই বিবেচনা করবেন গানটা আসলে অনেক ভালো হয়েছে। আচ্ছা, এমন কোনো কথা আছে যে আজ পর্যন্ত কাউকে বলা হয়নি? হ্যাঁ, এমন একটা কথা রয়েছে যে এটা আমার মা বাবাকে বলা হয়নি। আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি, আমার মাকে অনেক ভালোবাসি, এই কথাটা আমি সামনাসামনি তাকে আমি কখনোই বলতে পারিনি। এমন কোনো কাজ যে এই কাজটা আসলে আমার করা ঠিক হয়নি জীবনে, এরকম কিছু আছে? একটা মানুষকে খুব ভালোবাসতাম এবং ভুল মানুষকে ভালোবাসতাম, সেই মানুষটাকে আমার ভালোবাসা ঠিক হয়নি, এটাই অনেক বড় ভুল আমার লাইফের। সেই মানুষটি অবশ্যই হয়তো শুনবে আপনার কথা, তার জন্য অনেক অনেক শুভকামনা, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। অনেক প্রেমের প্রস্তাব পান সেটা তো জানলাম, বিয়ের প্রস্তাব পেয়েছেন? অনেক। সেগুলো কিভাবে করছেন? যাচাই বাছাই করার পরে শুনি তার আগে 2টা বিয়ে, 2 বাচ্চার বাপ, ডিভোর্স, এরকম। আপনি অপসরা বিয়ে করছেন কবে? আমি জানি না, জন্ম মৃত্যু বিয়ে 3টাই আল্লাহর হাতে, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। আমার আল্লাহ তাআলা যেদিন হুকুম হবে আমি সেদিনই বিয়ে করব। আচ্ছা, এই 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 কাজটায় আসলে, শুধু বিয়ের কাজটা আসলে শুধু আল্লাহ তাআলার উপরে ছেড়ে দেয় কেন? আরো তো অনেক আল্লাহর অনেক কাজ আছে, সেগুলো তো করি না। আমি করি। হ্যাঁ, আমাদের ইসলামের শরীয়তে মিডিয়াটা অ্যালাউ না, বা নারীদের পর্দা করতে হয়। তো যেহেতু আমার প্রফেশনটাই এটা, আমি এটাকে বেছে নিয়েছি। আমার এটা বাদে আমি সব কিছু মানি। আমি যখনই সময় পাই আমি নামাজ পড়ি, আমি ডান্স অর্গান করলে তো বলতে হয় না, আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি করি, গরিব দুঃখীদের পাশে থাকি। এবং ইভেন কি আমার ফ্যামিলির ভিতর যেসব গরিব মেম্বার্সরা রয়েছে, আমার মামি বা কিছু মেম্বার্স, আমি তাদেরকেও নাম উল্লেখ না করলাম, আমি তাদেরকে প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট সাপোর্ট করি, প্রত্যেক মাসে। এটা কোনো মাস মানে কোনো মান্থই মিস যাবে না। আচ্ছা, এই আইটেম কন্যা হিসাবে ইতিমধ্যে কিন্তু আপনি ভাইরাল মোটামুটি, আপনার পেজেও, যে মাইকেল বাবুর যে কোরিওগ্রাফিতে যে গানটা করলেন, আমরা ফেসবুকের কল্যাণেও দেখতে পেলাম যে ছিল এই আইটেম গানকে, এটা আপনি কোন জায়গায় দেখতে চান? আমি কখনোই নিজেকে আইটেম গার্ল হিসাবে প্রেজেন্টেশন করতে চাই না, বা ইন ফিউচারেও চাবো না। আমি বরাবর নিজেকে একজন সুদক্ষ এবং অভিনেত্রী হিসাবে প্রেজেন্ট করতে চাই। এবং এই পর্যন্ত আমি কিন্তু এই রমজান থেকে কাজ স্টার্টিং করেছি। আমি লাস্ট ইয়ারে যখন আমার সিনেমা আমি করে দেশের বাইরে চলে যাই, আমি কিন্তু টানা 11 মাস সিঙ্গাপুর ছিলাম। আমি এই রমজানে বাংলাদেশে আসছি, আসার পরে অলমোস্ট 4 মাস হবে। 4 মাসে কিন্তু আমার 56টা নাটক রিলিজ হয়েছে, সব টিভি চ্যানেলে। আমি শুধু অনলি ইউটিউবের জন্য কিন্তু কাজ করিনি, আমার টিভি চ্যানেলে নাটক অন এয়ার হয়েছে। 11টা গান করলাম, তারপর ওয়েব করলাম, মুভি করলাম। তো আপনাদের দোয়ায় আমি শর্ট টাইমে অনেক ভালো কাজ করছি, আর আমি নাটকে নিজেকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে চাই। সাকিব খান কেবলমাত্র ইন্ডিয়া থেকে নায়িকা নিচ্ছে সিনেমার, এবং নাটকের নায়িকা নিচ্ছে, তাহলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নায়িকা সংকট, আপনি কি মনে করেন? না, সে যে শুধু নাটক ইন্ডাস্ট্রি থেকে নায়িকা নিচ্ছে, দেশের বাইরে নিচ্ছে, এটা ভুল কথা। ইদিকা পালের সাথে সে প্রথম যে সিনেমাটা করলো সেটা সুপার ডুপার হিট।
এবং সেকেন্ড যেটা করলো সেটাও হিট। এবং লাস্ট যেটা আপনি নাটকের নায়িকার কথা বললেন, এবং নাটকের নায়িকারা কি বড় পর্দায় কাজ করবে না? অবশ্যই করবে। তো এখানে তো বড় পর্দার নায়িকাও ছিল, জয়া আহসান আপু ছিল না? তো ক্যারেক্টারের জন্য আপনি এখন ধরেন চাকরানির একটা ক্যারেক্টার করাবেন কাউকে দিয়ে, চাকরানির লুকটা আপনি ডিরেক্টর হিসাবে আপনার চোখে যাকে মানানসই আপনি তো তাকেই নেবেন। তো ডিরেক্টরের মনে হয়েছে ওই ক্যারেক্টারের জন্য সাবিলানুর পারফেক্ট, সে তাকেই কাস্টিং করেছে, এখানে দোষের কিছু না। আচ্ছা, এই মিডিয়া ইন্ডাস্ট্রিকে আপনি কোন জায়গাটা দেখতে চান এবং এর যে অসঙ্গতিগুলো আপনি ধরিয়ে দিতে চান, কোন জায়গাটা ধরিয়ে দিতে চান? আমি ধরিয়ে দিতে চাই কিছু সংখ্যক ডিরেক্টর আছে যারা শুধু পেটের ক্ষুধার জন্য এখানে নেমেছে। তো তাদেরকে প্লিজ আপনারা প্রপারভাবে কাজ করেন, ক্যারিয়ারের পিছে দৌড়ান। ক্যারিয়ার আপনাকে একটা সময় এমন পর্যায়ে নিয়ে যাবে তখন টাকা আপনার পিছে দৌড়াবে। আপনাকে দৈনিক নিরপেক্ষের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। যদি নিরপেক্ষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে এতটুকুই বলবো, আপনারা দৈনিক নিরপেক্ষ পেজে ফলো দিবেন এবং তারা যেসব নিউজ প্রচার করে এগুলো যেগুলো সত্য হবে অবশ্যই সাপোর্ট করবেন, শেয়ার করবেন, আরও 10 জনকে দেখার সুযোগ করে দেবেন। এবং যেগুলো নেগেটিভ হবে অবশ্যই ইগনোর করবেন। আমার জানা মতে তারা নেগেটিভ কোনো নিউজ পাবলিশ করে না। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আমরা শেষ করব গানে গানে। আমরা একটু অপসরার কণ্ঠে আমি দু লাইন গান গান, গাইতে পারি দু না। লাইন। আচ্ছা, আমি যদি একটি গান বলি, প্রথম লাইন আমি বলবো, পরের লাইনটা আপনি বলবেন। তবে আমি কথায় কথায় বলবো, সুরে না। না, একটু সুরই না বলে গান হয় না, আমি তাহলে গান তো পারি কবিতা না, হয়। আমি অনেক সুন্দর করে নাচতে পারি, গান গাইতে একটু পারি সুর না। দিয়েই বলেন, মানে প্রথম লাইনটা আমি সুরই বলবো, আপনি পারবেন আশা এটার করি। জন্য আমি সরি। আশা করি পারবেন আপনি, চেষ্টা তো করতে আর ইয়া না, নিষেধ নাই। আশা করি পারবেন। আমি প্রথম বললাম, প্রথম লাইনটা আমি বলি, পরের লাইনটা আপনি বলবেন, ঠিক আছে? ট্রাই মাই লেভেল বেস্ট। ওকে, ফাইন। আমার সোনার বাংলা। আমি আমার মাকে ছাড়া কাউকে ভালোবাসি না। দর্শক, এতক্ষণ ছিলেন দৈনিক নিরপেক্ষের আজকের এই আড্ডায়। আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি জামাল শিকদার, আমার সাথে ছিলেন বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী অপ্সরা। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।